88.8, খুলনায় 88.8। আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে 266 জন করোনা রোগী শনাক্ত, মৃতের সংখ্যা 15। শনাক্ত রোগীদের 68% চিকিৎসা চলছে বাড়িতে। কি চিকিৎসা হচ্ছে তাদের? প্রচুর গরম পানি খেতে বলেছেন, সেটাও চেষ্টা করছি। তারপর ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া, লেবু, তারপর হাই প্রোটিন ডায়েট মেনটেন করা, যেমন হচ্ছে দিনে 2টা বা 3টা করে ডিম খাচ্ছি। কিছু ওষুধ খেতে বলছেন। ভারতের কর্ণাটকে লকডাউন ভেঙে এক হিন্দু পার্বণে শত শত মানুষের জমায়েত। আর বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর ফলে বহু প্রাইভেট হাসপাতালে সাধারণ চিকিৎসা বন্ধ, প্রাইভেট প্র্যাকটিসও বন্ধ, ফলে বিপদে পড়েছেন রোগীরা। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন শুনবেন। এসব নিয়ে শুরু হচ্ছে আজকের প্রবাহ। রেডিওর পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। আজকের প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। বাংলাদেশে নমুনা সংগ্রহের সংখ্যা বাড়ার সাথে সাথে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও বেড়ে চলেছে। গত 24 ঘন্টায় 266 জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে নতুন করে। মারা গেছেন 15 জন। করোনা ভাইরাসে একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা বাংলাদেশে। বিস্তারিত জানাতে এখন ঢাকার স্টুডিও থেকে আমার সাথে যোগ দিচ্ছেন নাগিব বাহার। নাগিব। শাকিল, আপনি যেরকম বলছিলেন যে গত 24 ঘন্টার যে সর্বশেষ আপডেট, 266 জনের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছে, 15 জন মারা গেছে। তো এই সংখ্যাটা আসলে গতকালকের চেয়ে কম, যদিও পরীক্ষা আজ গতকালকের চেয়ে কিছু বেশি হয়েছে, তবে মৃত্যুর সংখ্যা গতকালকের চেয়ে বেশি, যেটা দেখতে পাচ্ছেন। এরকম স্বাভাবিক প্রতিদিনের সংবাদ সম্মেলনে যেরকম সংখ্যা তথ্য আসলে বলে থাকে যে কিরকম অবস্থা হচ্ছে, প্রতিদিন কতজনকে পরীক্ষা করা হচ্ছে, কারা আইসোলেশনে আছেন, কোয়ারেন্টাইনে আছেন, এর পাশাপাশি আজকের সংবাদ সম্মেলনে দুটি বিষয়ে আসলে একটু ভিন্ন রকম দুটো তথ্য উঠে এসেছে। একটি হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, তিনি আজকে একটা কথা মন্তব্য করেছেন যে রোগীরা আসলে করোনা ভাইরাস টেস্ট করাতে সব জায়গায় আগ্রহী হচ্ছেন না, এবং কেউ কেউ নাকি উপসর্গ ধরা পড়ার পর তথ্য গোপন করার চেষ্টা করছেন। যেখানে কিছুদিন আগেও ধরেন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটা এরকম অভিযোগ ছিল, একটা সমালোচনা হচ্ছিল যে তারা যথেষ্ট পরিমাণ পরীক্ষা করাচ্ছে না, সেখানে আজ স্বাস্থ্যমন্ত্রী বললেন যে আসলে অনেকে নিজেরাই পরীক্ষা করাতে নাকি আগ্রহী হচ্ছে না। এই বিষয়টা অবশ্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ কয়েকদিন ধরেই এটিতে আলোকপাত করার চেষ্টা করছিলেন যে যেহেতু মানুষজনকে এক ধরনের সামাজিকভাবে একঘরে করে ফেলা হচ্ছে, তাদের পরিবারকে কিছুটা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, অনেকের মধ্যেই তাই পালানোর প্রবণতা বা রোগ গোপন করার প্রবণতা বাড়ছে। তো তারা যেটা বলছিলেন যে রিস্ক কমিউনিকেশন, ঝুঁকিটা সম্পর্কে মানুষজনকে জানানো এবং স্থানীয় নেতৃত্বকে তুলে নিয়ে আসা। আর আরেকটি বিষয় আজকের সংবাদ সম্মেলনে যেটা উঠে এসেছে যে আইডিসিআর পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত প্রায় 1900 কাছাকাছি রোগী বাংলাদেশে শনাক্ত হয়েছে, যাদের মধ্যে 68% অর্থাৎ প্রায় 1111-র বেশি রোগীকেই ঘরে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং যেই 32%কে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, আজকে আইডিসিআর পরিচালক মির্জাদি সাবরিনা ফ্লোরা তিনি বলেছেন তাদেরও আসলে বেশ একটা বড় সংখ্যাকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার প্রয়োজন হতো না, মানে চাইলে তাদেরকে বাসায় চিকিৎসা দেওয়া যেত। এই যে 68% ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন, তারা মানে আসলে কিভাবে আছেন, মানে কি চিকিৎসা আসলে তাদের হচ্ছে? শাকিল, এই বিষয়টার একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলাম। এরকম 1-2 জন যাদের সাথে, যারা ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন, এরকম কয়েকজনের সাথে কথা হয়েছে, এবং এই ধরনের রোগীদেরকে যারা নিয়মিত নজরদারি বা খোঁজ খবর নেওয়ার মধ্যে রাখছেন, এরকম একজন চিকিৎসকের সাথেও কথা হয়েছে। চলুন শুনে আসা যাক আসলে কিভাবে মানুষজন ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। আর হচ্ছে প্রচুর গরম পানি খেতে বলেছেন, সেটাও চেষ্টা করছি গরম পানি মেনটেন করার। আর যেটা ভেপর নিই আমরা, মানে নাকে মুখে যে বাষ্প নেওয়াটা, সেটাও মেনটেন করছি। করোনা ভাইরাস আক্রান্ত এক নারী বলছিলেন ঘরে থেকেই কিভাবে রোগের চিকিৎসা নিচ্ছেন তিনি। গত শুক্রবার তার দেহে করোনা ভাইরাসের উপসর্গ দেখা যাওয়ার পর রবিবার তার নমুনা পরীক্ষা করা হয়, এবং সোমবার তিনি জানতে পারেন যে তার মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে। তবে উপসর্গ মৃদু হওয়ায় চিকিৎসকদের সাথে পরামর্শ করে ঘরেই কোয়ারেন্টাইন করার সিদ্ধান্ত নেন তিনি। তারপর থেকে
ঘরে বসেই চলছে তার চিকিৎসা। প্রাথমিক ধাক্কাটা কাটা ওঠার পর আমি ওই যে 1 ঘন্টার ভিতরেই আমি কোয়ারেন্টাইনে চলে গেছি। অ্যাটাচ বাথ সহ যে রুমটা, আমি সেখানেই আছি এবং সেখান থেকে আমি এক পাও বাইরে যাইনি, ইভেন রান্নাঘরেও যাইনি। বারান্দা, রান্নাঘর, ডাইনিং রুম কোথাও যাইনি, এই রুমটাতেই আছি। ওনারাই খাবার দিয়ে যাচ্ছেন। ঘরে থাকা অবস্থায় নিয়মিত ভিত্তিতে তিনি নিজেই চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রতিদিনকার আপডেট জানাচ্ছেন বলে জানান। কয়েকটি ওষুধ সহ নির্দিষ্ট খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যবিধি তিনি যেন মেনে চলেন, সেই বিষয়টির উপরে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি খোঁজ খবর রাখা হচ্ছে তার পরিবারের সদস্যদের স্বাস্থ্যেরও। প্রপার হাইড্রেশন মেনটেন করা, প্রচুর পানি খাওয়া, তারপর ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া, লেবু, কমলা লেবু, মাল্টা, তারপর হাই প্রোটিন ডায়েট মেনটেন করা, যেমন হচ্ছে দিনে 2টা বা 3টা করে ডিম খাচ্ছি, মুরগির মাংস, এইসব এগুলা। কার্বোহাইড্রেটটা কম রেখে প্রোটিন ডায়েটটা অনেক বেশি, এনরিচ ভিটামিন সি এনরিচ খাবার, আর মানে প্রপার হাইড্রেশন, সেটা পানি, স্যালাইন সবকিছুর মাধ্যমে প্রোটোকল ফলো করে ট্রিটমেন্টের যেই অংশটা সেটাই করছেন। কিছু ওষুধ খেতে বলছেন। তবে ঘরে কোয়ারেন্টিনে থাকার ক্ষেত্রে এই নারী বা তার পরিবারের সদস্যরা সামাজিকভাবে কোনো ধরনের বিরূপ মনোভাবের শিকার না হলেও তার পরিচিত কয়েকজন আক্রান্ত রোগী নানা ধরনের জটিলতার মধ্যে পড়েছেন বলে জানান তিনি। আর বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত অনেকেই এই ধরনের সমস্যার মধ্যে পড়ছেন বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হাসান, যিনি নিজেও ঘরে বসে করোনা ভাইরাস রোগী যারা চিকিৎসা নিচ্ছেন তাদের খোঁজ খবর রাখছেন। অনেকের হয়তো প্রবলেম হচ্ছে, বাসায় অনেক মানুষ, একা একটা রুম ম্যানেজ করা সম্ভব না। আবার এরকম আছে যেমন হোস্টেলে থেকে আক্রান্ত হয়েছে, হয়তো টেক কেয়ার করার কেউ নেই, তাকে খাবার দিবে বা সে খাবার নিয়ে আসার তো সুযোগ নেই তার ক্ষেত্রে। আবার এরকম আছে যে হয়তো বাড়িওয়ালা থাকতে দিচ্ছে না, যে করোনা আক্রান্ত হওয়ার পর বাসা থেকে বের করে দেওয়া হয়েছে। তো যে সোশ্যাল স্টিগমাটা আছে, এটা আছে, এটার জন্যই প্রবলেম হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো অল্প উপসর্গ আছে, বাসায় চিকিৎসা করা সম্ভব, এইসব রোগীর জন্য আসলে একটু প্রবলেম হয়ে গেছে। তবে বাংলাদেশের অধিকাংশ কোভিড-19 রোগীকে এখন ঘরে রেখে চিকিৎসা দেওয়া সম্ভব হলেও যাদের ডায়াবেটিস, হৃদরোগ বা কিডনি সমস্যার মতো শারীরিক সমস্যা রয়েছে তাদেরকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান নাজমুল হাসান। নাগিব বাহার। বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার যেভাবে হচ্ছে তাতে পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত সাধারণ ছুটি 3 সপ্তাহ হওয়ার পর পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হল। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন যে বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার এখনও পুরো মাত্রায় শুরু হয়নি, যদিও আক্রান্তের সংখ্যা এখনই 1838। একদিকে সংক্রমণ ঠেকানো আর অন্যদিকে অর্থনীতিকে সচল রাখা, এই দুটোর ভেতর ভারসাম্য এখন জরুরি হয়ে পড়ছে বলে অধিকাংশ পর্যবেক্ষক মনে করছেন। এ নিয়ে এখন একটি রিপোর্ট আকবর হোসেনের কাছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হবার 17 দিন পরে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে, যেটিকে নামান্তরে অনেকেই লকডাউন হিসেবে বর্ণনা করছেন। কিন্তু গত এক সপ্তাহের পরিসংখ্যানে দেখা যাচ্ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাংলাদেশে দুটোই বেশ দ্রুতগতিতে বাড়ছে। কিন্তু এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জীবন জীবিকা নিয়ে রীতিমতো সংগ্রাম করছেন। মুন্সিগঞ্জের সবজি চাষী আক্তার দেওয়ান বলছিলেন, বিক্রি নেই, তাই উৎপাদিত সবজি মাঠেই পড়ে আছে। সবজি চাষ করতে দুন্দুল, কহি যেটা চিচিঙ্গা বলে, মিষ্টি কুমড়া, তারপরে করলা। এখন আপনার লকডাউনের কারণে কোনো গাড়ি তো ঢাকাতে যেতে পারতেছে না, নারায়ণগঞ্জে যেতে পারতেছে না। এখন আড়ত বন্ধ হয়ে গেছে, বাজারে কোনো বেচাকেনা চলতেছে না। এখন যদি আড়তে বেচাকেনা না করতে পারি তো সবজি খেতেই থাকবো, খাইতেও কোনো লাভ নেই। একই অবস্থায় আছেন সাভারের রাজিয়া সুলতানা। তার ফার্মে উৎপাদিত দুধ মিষ্টির দোকানে বিক্রি হতো। লকডাউনের কারণে এসব দোকান বন্ধ থাকায় এখন রাজিয়া সুলতানার মাথায় হাত। যারা ডেলি নেয় তাদের দিতে পারছি না, আর মিষ্টির দোকানগুলো হচ্ছে ওরা নিচ্ছে না লকডাউনের কারণে। যার কারণে আমাদের যে দুধ আমরা বিক্রি করতাম 60 টাকা, সেটা আমরা 25-30 টাকা বিক্রি করতে পারছি না। এখন হচ্ছে আরো সমস্যা, দুধের দাম হয়ে গেছে 30 টাকা, কিন্তু আপনার যেটা আমরা গরুর যে আমরা দানাদার খাবার দিতাম, যেটা 1300 টাকা 1200 টাকা বস্তা ছিল, সেটা 1400 হয়ে গেছে, মানে 200 টাকা 300 টাকা বস্তা প্রতি বেড়ে গেছে। আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে দেখা গেছে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন পদ্ধতি বেশ ভালো কাজ করেছে। ঢাকার বারডেম হাসপাতালের চিকিৎসক পূরবী দেবনাথ বলছিলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি হচ্ছে বাংলাদেশ। সে বিবেচনায় অন্যদের তুলনায় বাংলাদেশের জন্য লকডাউন পদ্ধতি আরো বেশি প্রয়োজন। আমাদের মনে হয় শাটডাউন আমাদের জন্য বেনিফিট
অবশ্যই হচ্ছে, যে একদম যে মানুষকে ঘরে রাখা যাচ্ছে তা না, কিন্তু তারপরেও যতটা নিয়ন্ত্রিত ব্যবস্থায় মানুষকে ঘর থেকে বের করা যায় সেটাই কিন্তু মূল প্রচেষ্টা। শাটডাউন না দিলে সেটা প্রকোপটা আরো বেড়ে যেত, ডেফিনেটলি এটা বেড়ে যেত। আমি যদি বেঁচে থাকি, আমি ক্যাপাবল থাকবো, আমি ভবিষ্যতে আর্ন করবো, আরো পটেনশিয়ালিটি দিয়ে আমার অনেক কিছু তৈরি করতে সক্ষম হব। কিন্তু আমি যদি নাই থাকি, সেই জায়গাটাতে অর্থনীতি আরো বেশি মারাত্মক। সুতরাং অর্থনীতির চেয়ে জীবন অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের অর্থনীতিবিদ নাজনীন আহমেদ বলছেন, স্বাস্থ্যবিধি মেনে কৃষি এবং ক্ষুদ্র শিল্প থেকে উৎপাদিত পণ্য পরিবহন এবং বাজারজাতকরণের উপায় খুঁজে বের করতে হবে। তবে যেসব খাতে এক জায়গায় বেশি সংখ্যক শ্রমিক কাজ করে সেগুলো এখনো খুলে দেওয়ার সময় হয়নি বলে নাজনীন আহমেদ উল্লেখ করছেন। এই প্রসঙ্গে তিনি গার্মেন্টস শিল্পের উদাহরণ টেনে ধরেন। ওনারা যে প্রোডাক্টটা 500 জনকে দিয়ে তৈরি করান, সেখানে 500 জনকে এখন নিয়োগ করলে হবে না। এখন সেটাতে যাতে যেভাবে ওনারা ঘন ঘন বসেন, 1 সিট বা 2 সিট বাদ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে দূরত্ব রেখে যাতে ওয়ার্কাররা বসতে পারে, ওইরকম লিমিটেড আকারে চালু করতে হবে। এই মুহূর্তে নয়, আমি মনে করি এটা আরো এখন থেকে অ্যাটলিস্ট 3 সপ্তাহ বা 4 সপ্তাহ পরে। এখন প্ল্যান করতে হবে যে ওনারা শ্রমিকদেরকে কিভাবে বসাবেন, কার কার অর্ডার আছে এবং কোন শ্রমিকরা উইলিং। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ এক ভিডিও বার্তায় দাবি করেছেন, আগামী 25শে এপ্রিল পর্যন্ত সবাই যদি ঘরে অবস্থান করে তাহলে তার ভাষায় করোনা যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে। তবে স্বাস্থ্যমন্ত্রীর এ দাবির পক্ষে খুব একটা যুক্তিসঙ্গত কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার হয়তো মে মাসের শেষ পর্যন্ত চলতে পারে। আকবর হোসেন। এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মিজানুর রহমান খানের কাছে। জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সংক্রমণের হার কমে আসার পর দেশটিতে কোভিড-19 প্রাদুর্ভাব এখন নিয়ন্ত্রণে চলে এসেছে। তিনি আরও বলেছেন, জার্মানিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যার তুলনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ধারাবাহিকভাবেই বেশি দেখা যাচ্ছে। জার্মান স্বাস্থ্যমন্ত্রী বলেন, লকডাউন যে সফল এটি তারই প্রমাণ। চীন করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে তাদের দেয়া রিপোর্টে কোনো তথ্য চেপে যাওয়ার কথা অস্বীকার করেছে। চীনা পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, উহান শহরে কোভিড-19 মৃত মানুষের সংখ্যা যে সংশোধন করা হয়েছে সেটি আসলে পরিসংখ্যানগত ত্রুটি সংশোধনের ফলে ঘটেছে। নতুন পরিসংখ্যানে দেখা যাচ্ছে, উহানে কোভিড-19 আগে যে মৃত্যুর সংখ্যা দেওয়া হয়েছিল তার চেয়ে আরও 1290 জন বেশি মারা গেছে। করোনা ভাইরাস ঠেকাতে সুইডেনের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে দেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান তাকে সমর্থন করেছেন। যেসব দেশে জনগণকে সপ্তাহের পর সপ্তাহ ধরে ঘরবন্দি করে রাখা হয়েছে সেসব দেশের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। সুইডেনে স্কুল, রেস্তোরাঁ ও শপিং মল খোলা রাখা হয়েছে। করোনা ভাইরাস প্রকোপে জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা বহাল থাকার পরও পাকিস্তানে হাজার হাজার মানুষ আজ জুম্মার নামাজ আদায় করেছেন। তবে বড় বড় শহরের বেশিরভাগই মসজিদে সরকারি আইন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী বলছে, 950 সৈন্য নিয়ে একটি বিশেষ ট্রেন ব্যাঙ্গালোর থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়েছে। করোনা ভাইরাস লকডাউনের অংশ হিসেবে দেশটির যাত্রীবাহী ট্রেন ব্যবস্থা পুরোপুরি বন্ধ। তার মধ্যেই এই সেনা স্থানান্তরে রোগ বিস্তারের ঝুঁকি রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ বলছে, গত মাসের শেষ থেকে মিয়ানমারে সেনাবাহিনী ও সশস্ত্র জাতিগোষ্ঠীর মধ্যে আবার সহিংসতা বাড়ার ঘটনায় অন্তত 32 জন বেসামরিক মানুষ মারা গেছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার সন্ধ্যাবেলার অধিবেশন প্রবাহ। করোনা ভাইরাস সংক্রমণ রুখতে ভারতে যখন লকডাউন চলছে এবং সব ধরনের ধর্মীয় এবং সামাজিক জমায়েত নিষিদ্ধ করা হয়েছে, তারই মধ্যে কর্ণাটক রাজ্যে একটি হিন্দু ধর্মীয় উৎসবে কয়েকশো মানুষ জড়ো হয়েছিলেন বৃহস্পতিবার। যে পালবুর্গি জেলায় এই ঘটনা হয়েছে সেটিকে ভারতের প্রথম করোনা হটস্পট জেলা বলে চিহ্নিত করা হয়েছে। গত মাসে দিল্লির নিজামুদ্দিন মার্কাজে তাবলিগ জামাতে মুসলমানদের জমায়েত নিয়ে যখন ভারতের তীব্র বিতর্ক চলছে, তারই মধ্যে স্পর্শকাতর একটি এলাকায় লকডাউন ভেঙে হিন্দুদের এই ধর্মীয় জমায়েতের ঘটনা ঘটল। বিস্তারিত জানতে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কলকাতায় আমাদের সংবাদদাতা অমিতাভ ভট্টশালীর সাথে।
দেখুন শাকিল, কর্ণাটকের কালবুর্গি জেলার একটি মন্দিরে বাৎসরিক উৎসব ছিল বুধবার দিন। যদিও প্রশাসন বলছে যে সেদিনকে শুধুমাত্র পুরোহিত এবং মন্দিরের যে পরিচালন কমিটি রয়েছে, ট্রাস্ট রয়েছে, তাদের সদস্যদের উপস্থিতিতেই পুজো হয়। কিন্তু বৃহস্পতিবার সকালে একটি রথ মন্দির চত্বর থেকে বাইরে আনা হতেই শয়ে শয়ে মানুষ সেটিকে টানার জন্য, ছুঁয়ে দেখার জন্য হাজির হয়ে যান। এবং এটাও জানিয়ে রাখি শাকিল যে ওই কালবুর্গি জেলাতেই কিন্তু ভারতের প্রথম জেলা যেটিকে করোনা হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে, এবং ওই জেলার যেখানেই করোনা সংক্রমিতের খোঁজ পাওয়া গেছে সেই গোটা এলাকাটাকে সিল বা অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। এবং যে মন্দিরটাতে এই জমায়েতটা হয়েছিল তার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটি গ্রামও ওই একইভাবে অবরুদ্ধ করে দেওয়া হয়েছে, সেখানে করোনা সংক্রমিত একজন শনাক্ত হওয়ার পরে। কিন্তু তার মধ্যেও আশ্চর্যজনক ভাবে এই জমায়েত যে কিভাবে হলো সেটা নিয়েই প্রশাসন এখন তদন্ত করছে। অমিতাভ তদন্ত করছে, কিন্তু এরকম একটা হটস্পট সেখানে এরকম একটা জমায়েত হয়ে গেল, জানতো না কেউ? হ্যাঁ, জানতো নিশ্চয়ই, কারণ ওই স্থানীয় এক কংগ্রেস বিধায়ক বিবিসিকে যেটা বলছেন যে ওই মন্দির কমিটি লিখিতভাবে প্রশাসনকে জানিয়েছিল যে তারা কোনো জমায়েত করবে না, এবং রীতিমতো সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন ওই মন্দিরের পরিচালকরা যে কোনো জমায়েত এবছর তারা করবেন না। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা ঘটলো, এবং এর দায় দুজন স্থানীয় কর্মকর্তার উপরে চাপিয়েছে। একজন ডিভিশনাল ম্যাজিস্ট্রেট এবং একজন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে, এবং ওই মন্দির কমিটির বিরুদ্ধে একটা এফআইআর দায়ের করা হয়েছে, এবং 19 জন আরো ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে 5 জন। তো অমিতাভ, এই ঘটনা এমন সময় ঘটছে, আপনি জানেন যে দিল্লিতে তাবলিগ জামাতের গত মাসে একটা সভা করা নিয়ে বিশাল বিতর্ক চলছে ভারতে, এবং অনেকেই বিশ্বাস করছেন ভারতে যে এই মুসলমানদের ওই তাবলিগ জামাতের কারণেই এটা ছড়িয়েছে ইন্ডিয়াতে, পুরো ভারতে। তারপরে এই রথ যাত্রার একটা অনুষ্ঠান নিয়ে এরকম একটা ঘটনা তার ভেতরেই ঘটে চললো যখন লকডাউন চলছে। তো এর প্রতিক্রিয়া কি হচ্ছে? দেখুন, এই খবরটি সবেমাত্র আজকেই সকাল থেকেই জাতীয় সংবাদ মাধ্যমে আসতে শুরু করেছে, তাই রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এখনো আসেনি সেভাবে। কিন্তু সামাজিক মাধ্যমগুলোতে আমি দেখছি যে বহু মানুষ প্রতিক্রিয়া জানাচ্ছেন। বেশ কিছু হিন্দুত্ববাদী, যাদের কথা দেখে বোঝা যাচ্ছে যে তারা হিন্দুত্ববাদের সমর্থন করেন, তাদের কেউ কেউ বলছেন যে এরকম করা উচিত হয়নি। কিন্তু বেশ কিছু মুসলিম নামধারী সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট রয়েছে যাদের, তাদের মধ্যে আবার দু ধরনের প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি। এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে যে তারা একটুখানি ব্যঙ্গ করেছেন, যে যেখানে আপনিও যেটা উল্লেখ করলেন যে মুসলমানদের উপরে দোষ চাপানো হচ্ছে যে করোনা, ব্যাপকভাবে যে করোনা সংক্রমণ হচ্ছে ভারতে, তার জন্য ওই তাবলিগি জামাতের ওই সভাটাই দায়ী। তো ব্যঙ্গ করে ওই মুসলিম অ্যাকাউন্ট ধারীরা লিখছেন যে এরা নিশ্চয়ই হিন্দু নয়, এরা নিশ্চয়ই হিন্দুদের পোশাক পরে তাবলিগি বা মুসলমানরাই ওই জমায়েত করেছে। অনেকে এটাও বলছেন যে তাবলিগি জামাতের ওই ঘটনা নিয়ে, নিজামুদ্দিনের ওই ঘটনা নিয়ে যখন ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে, তখন এই ধরনের যে ঘটনাগুলো, যেটা হিন্দুদের একটা ধর্মীয় উৎসবের জমায়েত, তা নিয়ে কিন্তু কোন রকম বড় সড়ো ভাবে সংবাদ পর্যালোচনা বা খবরের চ্যানেলগুলোতে কিন্তু সেটা দেখানো হচ্ছে না। অমিতাভ ভট্টশালী, কলকাতায়। করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ জুড়ে এখন এক লকডাউন পরিস্থিতি চলছে। জরুরি স্বাস্থ্যসেবা, ব্যাংক এবং গণমাধ্যমের মতো কয়েকটি খাত বাদে সব ধরনের সেবা কার্যত এখন বন্ধ। সরকারি হাসপাতালগুলো চালু আছে, আর বেসরকারি হাসপাতালগুলোর অবস্থা, যদিও তাদের মালিকরা দাবি করছেন চালু আছে, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। জরুরি বিভাগে ডাক্তার, নার্স থাকলেও অধিকাংশ বেসরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন না। প্রাইভেট প্র্যাকটিসও বলতে গেলে বন্ধ। এই অবস্থায় সাধারণ রোগী, বিশেষ করে ক্রনিক যারা রোগী, বহুদিন ধরে কোনো অসুস্থতায় ভুগছেন, তাদের চিকিৎসা বলতে গেলে বন্ধ রয়েছে। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন, শুনুন সাইয়েদা আক্তারের কাছে। ঢাকার শাহবাগে বারডিম জেনারেল হাসপাতালের কাছে দাঁড়িয়ে আছি আমি। যেহেতু এই হাসপাতালে ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে সেবা দেওয়া হয়, সাধারণ সময়ে হাসপাতালের বহির্বিভাগে এবং মূল ফটক ঘিরে শত শত রোগী থাকেন। এই মুহূর্তে মূল ফটকের সামনে কয়েকজন রোগী হুইল চেয়ারে বসে রয়েছেন। তাদের সাথে হাসপাতালের ইউনিফর্ম পরা সেবা কর্মী, এবং জিনিসপত্রের ব্যাগ দেখে ধারণা করা যায় যে তারা হয় হাসপাতালে ভর্তি হতে এসেছেন অথবা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু হাসপাতালে নিয়মিত চেকআপের জন্য আসা মানুষের যে ভিড় সবসময় দেখা যায়, এখন তা একেবারেই নেই। বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 26শে মার্চ থেকে চলছে সরকার ঘোষিত সাধারণ ছুটি, যে কারণে পরিবহন সহ সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ অন্যান্য রোগে ভুগছেন, তারা পড়েছেন বিপাকে। কথা বলছিলাম লিপিকা হীরার সঙ্গে।
যার 80 বছর বয়সী ডায়াবেটিক মায়ের চিকিৎসা আটকে গেছে এই লকডাউনের কারণে। যেহেতু ওনার অনেক বয়স, আর সেজন্য হচ্ছে কি ডাক্তার ওনাকে 2 মাস পরে পরে আর কি যেতে বলে। মানে ওনার চলাফেরায়ও সমস্যা আছে, কষ্ট হয়। মার্চের 21 তারিখে ওনাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, টেস্ট করতে হয় রেগুলার। এর উপরেই ডিপেন্ড করে ওনার ওষুধ এবং ইনসুলিন ওঠানামা করে। আমাদের এখানে করোনা ভাইরাস আক্রান্ত রোগী যখন ধরা পড়লো, আমরা আর সাহস করে ওনাকে নিয়ে যাই নাই। কারণ আপনি যদি কখনো ডায়াবেটিসের এই হসপিটালে যান, দেখবেন যে সকাল বেলাটা যখন আর কি টেস্ট করতে যায় প্রচুর ভিড় থাকে। বয়স্ক যারা তারা এইটার মধ্যে আর কি বেশি ঝুঁকিপূর্ণ। বারডেম জেনারেল হাসপাতাল পরিচালনা করে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। তার প্রধান অধ্যাপক AK আজাদ খান দাবি করেছেন হাসপাতাল খোলাই রয়েছে, তবে তিনি বলেছেন রোগীরাই সেবা নিতে আসছেন না। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর অনেক হাসপাতালই অন্য স্বাস্থ্য সমস্যা নিয়ে আসা রোগীকে ভর্তি করতে আপত্তি করছে বলে অভিযোগ রয়েছে। ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলছিলেন, তার হৃদরোগ আক্রান্ত মাকে নিয়ে 6টি হাসপাতাল ঘুরে 7ম হাসপাতালে ভর্তি করাতে সক্ষম হয়েছিলেন তারা। মার্চের শুরুতে মিস্টার হোসেনের মায়ের হার্টে রিং পরানো হয়েছিল, কিন্তু 3 সপ্তাহ পর মুখে ঘা নিয়ে হাসপাতালে ভর্তি হবার পর মিস্টার হোসেনের মা মারা যান। মার্চ মাসের 30 তারিখে আমরা 6টা হসপিটালে আমি কন্ট্যাক্ট করলাম। এরপরে ঢাকার একটা নামকরা হসপিটাল, আমি নাম না বলি, যেটাতে সকল ধরনের ট্রিটমেন্ট হয় এবং ডাক্তার সবসময় থাকে, সেখানে তারা বলল পেশেন্টকে আগে নিয়ে যেতে হবে, তারা কয়েকটা টেস্ট করাবে এবং রিপোর্ট যতক্ষণ পর্যন্ত তারা না পাবে ততক্ষণ পেশেন্টকে ইমার্জেন্সিতে রাখতে হবে আইসোলেশন ওয়ার্ডে। ওদিন সন্ধ্যার দিকে আমরা রিপোর্ট গুলা পেলাম। ওখান থেকে ইমার্জেন্সি ডাক্তার বললো পেশেন্টের আসলে করোনা রিলেটেড কোনো প্রবলেম নাই, এখন ট্রিটমেন্ট করা যেতে পারে। তারপর পরের দিন আমরা সেই হসপিটালে ভর্তি করাই। তো আসলে ভর্তি করানোর পরে একদিন সেখানে রাখতে পেরেছিলাম। এর মধ্যে তো আসলে বেশ কয়েকটা দিন লস হয়ে গেছে, যেহেতু পেশেন্টকে ভর্তি করতে পারতেছিলাম না। পরের দিন যে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়, দেন সেখান থেকে আইসিইউতে নিয়ে গেল, লাইফ সাপোর্টে দেওয়া হলো। তারপর পেশেন্ট আসলে আর সার্ভাইভ করেনি আর কি, আম্মা মারা যান 7 তারিখের দিকে বোধ হয়। বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। সেই সঙ্গে রোগ শনাক্তে নমুনা সংগ্রহ এবং করোনা ভাইরাস আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য হাসপাতালের সংখ্যাও বাড়াচ্ছে সরকার। কিন্তু বিশেষায়িত বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সেবা দেয়া কার্যত বন্ধ রয়েছে। যদিও কিছু বেসরকারি হাসপাতাল দাবি করছে তাদের কার্যক্রম চলছে, কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। এমনকি সরকারি হাসপাতালেও রোগী ভর্তি করা হচ্ছে না। বেশিরভাগ হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নার্স থাকেন, কিন্তু বহির্বিভাগে কেউ থাকেন না। সেক্ষেত্রে সাধারণ রোগ এবং ক্রনিক অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো অসুস্থতায় ভোগা মানুষ, যেমন যারা ক্যান্সারে ভুগছেন কিংবা চোখ ও দাঁতের সমস্যা যাদের, তাদের ওপর এর কি প্রভাব পড়ছে। ঢাকার একটি বেসরকারি ক্লিনিকের দন্ত চিকিৎসক ডাক্তার মাসুমা নাওয়ার বলছেন, এর ফলে রোগী এবং চিকিৎসক উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একটা পেশেন্ট আমার রয়েছে যার আমি রুট ক্যানেলের একটা স্টেপ জাস্ট করে ওখানে অ্যান্টিবায়োটিক ড্রেসিং রেখে দিয়েছিলাম এবং তারপরে তার আসার কথা ছিল, লকডাউনের জন্য সে আসতে পারে না। এখন এই ক্ষেত্রে যেটা হবে, আলটিমেটলি হয়তো তার ওই ডাক্তার চিকিৎসা করার মতন অবস্থাতেই থাকবে না, আমাকে ওটা ফেলে দিতে হবে। তার যতটুকু পেমেন্ট ছিল সেইটাও লস হলো এবং পরবর্তীতে একটা দাঁতের রিকনস্ট্রাকশন করতে গিয়ে খরচেরও সম্মুখীন হলো, প্লাস ক্ষতিরও সম্মুখীন হলো। দেখা যায় যে যার চেম্বার, তার চেম্বারে তার ইনভেস্টমেন্ট বা তার কিছু এমপ্লয়ার থাকে, তাদের বিলের ব্যাপারটা থাকে, তারপরে বাসা ভাড়ার ব্যাপার থাকে। এমনিতেই বাংলাদেশে জনসংখ্যার অনুপাতে ডাক্তার ও সেবাকর্মীর সংখ্যা অনেক কম। বাংলাদেশের সরকারি হিসাবে রেজিস্ট্রার্ড ডাক্তারের সংখ্যা মাত্র 1,02,927 জন। এছাড়া রেজিস্ট্রার্ড নার্স রয়েছেন মাত্র 56,734 জন, যে কারণে স্বাভাবিক সময়ে হাসপাতাল ও ক্লিনিকে রোগীর উপচে পড়া ভিড় দেখা যায় সবসময়। কিন্তু বর্তমান অবস্থায় সেবা নিয়ে চিকিৎসক ও রোগীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। রোগীর অভিযোগ, হাসপাতালের জরুরি বিভাগেও তারা সেবা পাচ্ছেন না। সেই সঙ্গে বেসরকারি ক্লিনিক ও বহু হাসপাতাল বন্ধ রয়েছে। আর চিকিৎসক ও সেবাকর্মীদের অভিযোগ, অনেক সময় রোগীরা তথ্য গোপন করে হাসপাতালে ভর্তি হতে আসছেন, যে কারণে তারা করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন ভীতি রয়েছে তাদের। আমি বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি যারা এমন ভীতির কথা আমাকে বলেছেন, কিন্তু তারা কেউ অন রেকর্ড মন্তব্য করতে রাজি হননি। এসব পাল্টাপাল্টি অভিযোগের বাইরে ক্যান্সারের মতো রোগে ভুগছেন যারা, যাদের নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হয়, তাদের সংখ্যাও কমে গেছে, বলছিলেন ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার নাহিদ সুলতানা। আমাদের আউটডোর পেশেন্ট কমে গেছে, ক্যান্সার আউট পেশেন্ট কমে গেছে, কিন্তু যেগুলি আমাদের রুটিন রোগী, যেগুলি এতদিন ধরে ফাইল হয়ে আসছে না, তারা আসতেছে। ধরেন অ্যাম্বুলেন্স নিয়ে হলেও আসতেছে,
ফলো আপের রুগী তো একটাও আসতে পারতেছে না, আর হচ্ছে নতুন রুগী আসতেছে দু একটা করে আসতেছে, 5-6টা হয়েছে বোধহয় এই 15 দিনে। ডায়াগনোসিস হলেও পেশেন্ট হয়তো বসেই আছে দেখা যাচ্ছে। ঢাকার বাইরের পরিস্থিতিও ভিন্ন নয়। চট্টগ্রাম, সিলেট এবং খুলনার মতো বিভাগীয় শহরেও প্রায় একই পরিস্থিতি। উপজেলা শহরগুলোর অবস্থা আরও শোচনীয়। খুলনার বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক ডক্টর তাহমিনা বেগম বলছিলেন, শহরে সরকারি হাসপাতালের বাইরে 3টি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল খোলা রয়েছে। এর বাইরে 100-র বেশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সাধারণ ছুটি ঘোষণার পর থেকেই বন্ধ। খুলনায় ধরেন ছোট ছোট যে ক্লিনিক গুলো আছে, প্রাইভেট প্র্যাকটিশনার এটা কেউ কেউ নিজস্ব এই হিসেবে বন্ধ রাখছে, ইমার্জেন্সি সার্ভিসটা চালু রাখছে, আর তাছাড়া রুটিন কেসগুলো তো বন্ধই রাখছে, আউটডোরও কেউ কেউ বন্ধ রাখছে। আর এর মধ্যে আমাদের ধরেন প্রাইভেট মেডিকেল কলেজ যারা, তো এই সিটি মেডিকেল, আরদিন, গাজী, এরা মোটামুটি চালাচ্ছে। আর ইমার্জেন্সি তো সবই চলছে, আউটডোর পেশেন্ট আসছে কম, আসলে আমরা সবাইকে সার্ভিস দিচ্ছি। স্বাস্থ্যসেবার এই পরিস্থিতিতে এপ্রিল মাসের শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, কোনো হাসপাতাল যদি এমার্জেন্সিতে আসা রোগীকে চিকিৎসা না দেয় তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। পরে এপ্রিলের 9 তারিখে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA ভুক্ত 69টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে 24 ঘন্টার সব রোগের চিকিৎসা সেবা দেয়া হবে বলে সংবাদ ব্রিফিংয়ে জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ এনামুর রহমান, যিনি বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল সমিতিরও একজন নেতা। তবে এসব ঘোষণার বাস্তবায়ন দেখা যায়নি। তাহলে সাধারণ ও ক্রনিক রোগবালাইয়ের চিকিৎসার বিকল্প কি হতে পারে? চিকিৎসার বিকল্প কি হতে পারে? স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলছেন, টেলিমেডিসিন এর একটি কার্যকর বিকল্প হতে পারে। আপনাকে স্বাগতম। টেলিমেডিসিন হচ্ছে যে কোনো অসুস্থতার জন্য সাধারণ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবার একটি মাধ্যম, যেখানে টেলিফোন এবং ভার্চুয়াল মাধ্যম মানে কম্পিউটার ও মোবাইল অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে সেবা নেবেন একজন রোগী। পালস ডক্টরস ভার্চুয়াল চেম্বার নামে একটি টেলিমেডিসিন প্রতিষ্ঠানের উদ্যোক্তা রুবাবা দৌলা ব্যাখ্যা করছিলেন তারা কিভাবে এই সেবা প্রদান করেন। এখানে আপনি ভিডিও কনফারেন্স করতে পারবেন ডক্টরের সাথে। বেসিক্যালি আমাদের এখানে বেশ কিছু জেনারেল ফিজিশিয়ান আছেন, বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, যারা অ্যাপয়েন্টমেন্ট বেসিসে আপনার সাথে ভিডিও কনসালটেশন করে আপনাকে প্রেসক্রিপশন দিতে পারবে। ভিডিও কনফারেন্স ছাড়া হটলাইন নাম্বার আছে আমাদের, যেটার মাধ্যমে 24/7 আপনারা জেনারেল ফিজিশিয়ানদের পরামর্শ নিতে পারবেন। পেমেন্ট যখন করতে হবে, যদি মনে করেন একজন পেশেন্ট অ্যাপটা ডাউনলোড করে উনি দেখলো যে ওনার হয়তো এক কার্ডিওলজিস্টের সাথে পরামর্শ লাগবে, উনি চুজ করবে কোন ডক্টর, এবং ওখানে লেখা থাকবে যে ডক্টরের ফি কত, এবং তখন ডক্টরের কাছ থেকে যে অ্যাপয়েন্টমেন্ট স্লট আছে সেটা বুক করা হবে। এবং সাথে সাথে একটা পেমেন্ট গেটওয়ে আমাদের এখানে ইন্টিগ্রেটেড আছে, অর্থাৎ আপনি আপনার যে মোবাইল ওয়ালেট যেগুলো আছে আমাদের, যে বিকাশ আছে, তারপরে রকেট আছে, নগদ আছে, এগুলো দিয়ে পে করতে পারবেন, অথবা আপনার যদি ডেবিট ক্রেডিট কার্ড থাকে যে কোনো ব্যাংকে, সেটা দিয়ে আপনারা পেমেন্টটা করতে পারবেন। কিন্তু এক্ষেত্রে সমস্যা হচ্ছে, বাংলাদেশের টেলিমেডিসিন ব্যাপারটি খুবই অপ্রচলিত এবং এভাবে চিকিৎসা নেওয়ার বিষয়ে রোগীদের মনোভাব খুব একটা ইতিবাচকও নয়। এছাড়া বাংলাদেশে টেলিমেডিসিন প্রতিষ্ঠানও চালু আছে মাত্র 14 থেকে 15টি। এদিকে রোগী ও চিকিৎসকের মধ্যকার দ্বিমুখী অভিযোগের ব্যাপারটি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বীকার করে নিয়েছে। এখন করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সরকারি বেসরকারি সব হাসপাতালের সামর্থ্যকে একসঙ্গে মিলিয়ে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সেবা দেবার কথা ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ সাধারণ অসুস্থতার জন্য মানুষজনকে সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। বাংলাদেশের কোন কোন হাসপাতালে আমরা দেখছি যে রোগী হলো যে একজন করোনা রোগীর সংস্পর্শে এসেছিল, তাদের সেবা শুশ্রূষা করেছিল, তাদের হলো করোনা হতে পারে, কিন্তু তারা হাসপাতালে এই কথাগুলো গোপন করেছে চিকিৎসকের কাছে। তখন ওই রোগীদের সাধারণ রোগী হিসেবে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পরবর্তীতে দেখা গেছে যে করোনা ধরা পড়েছে। এই প্রেক্ষিতে আমরা হলো এখন সবাইকে, যারা হলো হাসপাতালে যে কোনো পর্যায়ে কাজ করুক না কেন, সবাই যেন এরকম সুরক্ষা সামগ্রী পায়, তারাও যেন PPE পায়, আমরা কিন্তু এখন এই ব্যবস্থা নিয়েছি। এই মুহূর্তে আমাকে এখন সাধারণ রোগীদের জন্য বলছি যে সরকারি হাসপাতালে যদি তারা যান তাহলে তো কোনো টাকা পয়সা লাগছে না। দ্বিতীয়ত হলো সরকারি হাসপাতালগুলো কিন্তু এখন খালি আছে, এখানে রোগী আসছেন না, কাজেই তাদের সুবিধা হবে যে তারা সরকারি হাসপাতালে যাবেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এখন বিশ্বজুড়ে যখন প্রতিদিনই পরিস্থিতির অবনতি হচ্ছে, তখন চিকিৎসক ও রোগী উভয়ই অপেক্ষা করছেন কবে এই দুঃসময় শেষ হবে। আর সাধারণ মানুষের মধ্যে কিছুতেই যাতে অসুস্থ হতে না হয় এমন একটি চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। সাইয়েদা আকবর। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আরেকবার। বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে 266 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত, মারা গেছেন
15 জন। আর ভারতের কর্ণাটকে লকডাউন ভেঙে একটি হিন্দু পার্বণে শত শত মানুষের জমায়েত। এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ। আমাদের পরবর্তী অধিবেশন শুনবেন আজই বাংলাদেশের সময় রাত 10:30 ভারতে 10টায় শুনবেন আশা করে। আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি।